বেগম জিয়ার বিদেশের চিকিৎসা নিয়ে জটিলতা কাটতে পারে সন্ধ্যার মধ্যেই, যেতে পারেন সিঙ্গাপুর হয়ে লন্ডন। সরকার অবিলম্বে তাকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া উচিত। এখানে আইনগত কোনো বাধা নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল, দেয়া হচ্ছে অক্সিজেন, অ্যান্টিবায়োটিক ও ইনসুলিন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। I am ready to go to jail, but I want to go back to my country. Then how they can stop me? তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার সাহসী প্রত্যাবর্তনেই ভিত পেয়েছিল গণতন্ত্র। রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক বলছেন বিশ্লেষকরা। করোনা মহামারী থেকে মুক্তি পেতে জুমাতুল বিদায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া। দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টের কারণেই দেশে দ্বিতীয় ঢেউ, শঙ্কার কারণ ভারতীয় ধরন। লকডাউনে ফেরিঘাটে ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের স্রোত। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানী ছাড়ছেন অনেকেই, বেহাল অবস্থা স্বাস্থ্যবিধির। মামুনুলের মতো একাধিক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়েন হাটহাজারীতে তাণ্ডবে নেতৃত্ব দেয়া হেফাজত নেতা ফয়েজি। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা এক নারীর। গাছগুলো যেন কেউ কেটে না ফেলে। এক সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা হয়েছে অর্ধ শতাধিক, চিহ্নিত আরও 100-রও বেশি। নানা কর্মসূচিতে প্রতিবাদ সচেতন মহলের। চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশ নেওয়া সংক্রান্ত জটিলতা কাটতে যাচ্ছে আজ সন্ধ্যার মধ্যেই। সিঙ্গাপুর হয়ে লন্ডন যেতে পারেন তিনি। সরকারের অনুমোদনের পরই শুরু হবে প্রক্রিয়া। এদিকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে চেয়ে বুধবার রাত 8টায় আবেদন করে তার পরিবার। এরপর কেটে গেছে 42 ঘন্টা, এখনও সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি। বৃহস্পতিবার বিকেল 3:30টায় আবেদনের কপি হাতে পাওয়ার পর আইনমন্ত্রী জানিয়েছিলেন খুব শিগগিরই এ বিষয়ে তিনি মতামত দেবেন। বিভিন্ন সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধ্যার মধ্যেই কেটে যাবে সব জটিলতা। বিএনপিও তাকিয়ে সরকারের দিকে। আবেদনে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ না করলেও সে দেশকেই অগ্রাধিকার দিচ্ছে তার পরিবার। এছাড়া সিঙ্গাপুর হয়ে সৌদি আরব যাওয়ার কথাও শোনা যাচ্ছে। দেশগুলোর দূতাবাস হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করছেন তারা। বেগম জিয়ার নবায়নকৃত পাসপোর্ট ও সরকারের অনুমোদন পেলেই এ বিষয়ে আরও তৎপর হবে দল। সময় ক্ষেপণ করে তার জীবনের ঝুঁকি না বেরিয়ে সরকার অবিলম্বে তাকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া উচিত। এখানে আইনগত কোনো বাধা নেই। এদিকে চিকিৎসাধীন বেগম জিয়ার অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক। তিনি জানান অক্সিজেন, অ্যান্টিবায়োটিক ও ইনসুলিন দেয়া হচ্ছে বিএনপি নেত্রীকে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুমন। রাব্বি, সকাল থেকেই আমরা রয়েছি এভারকেয়ার হাসপাতালের কাছে। আমার পেছনে এভারকেয়ার হাসপাতাল। এই হাসপাতালে আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন। তিনি এখানকার সিসিইউতে রয়েছেন। শ্বাসকষ্টজনিত কারণে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে, তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে বলে এখানকার একজন দায়িত্বশীল চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন গতকাল যে ধরনের অবস্থা ছিল, বিএনপি মহাসচিব যেরকম বলছিলেন যে করোনা পরবর্তী বিভিন্ন জটিলতায় ভুগছেন, সেই অবস্থাতেই রয়েছেন। সেই অবস্থার অবনতি কিংবা উন্নতি তিনি পরিলক্ষণ করেননি বা দেখেননি। সে কারণেই তিনি বলছেন যে একরকম স্থিতিশীল বলা যায়। কাল থেকে আজ পর্যন্ত একই রকম অবস্থায় তিনি রয়েছেন। একথা তিনি বললেও বিএনপি কিংবা তার যে চিকিৎসক, তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন যারা, তাদের পক্ষ থেকে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের এ বিষয়ে কোনো তথ্য গণমাধ্যমকে দেওয়া হয়নি। তারা কিন্তু কোনোভাবেই কোনো যোগাযোগ করা যাচ্ছে না তাদের সঙ্গে। তাদেরকে ফোন করলেও কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং তাদের পক্ষ থেকেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার যে আপডেট সেটি জানানোর
কোনো উদ্যোগ নেই, কোনো ব্যবস্থা নেই। আর আমাদের জানার জন্য সংবাদকর্মীরা যে জানবেন সবশেষ অবস্থা তাদের কাছে থেকে, সেই ব্যবস্থাটিও কিন্তু এখন পর্যন্ত তারা রাখেননি। আর তার যে বিদেশ যাওয়ার বিষয়ে যে আবেদন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে, সে বিষয়টি এখন সরকারের হাতে রয়েছে। সরকার বলেছে, কালকেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখা হচ্ছে। সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে এই বিষয়ে ফয়সালা যখন আসবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে তিনি আসলে যেতে পারছেন কি যেতে পারছেন না। তবে বিএনপির পক্ষ থেকে যেটি আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে মানবিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি দেখা হবে। এই ছিল এভারকেয়ার হাসপাতালের পাশে থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারের সবশেষ খবরাখবর। বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং বিদেশ নেওয়ার প্রক্রিয়া নিয়ে জানাতে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। 2007 সাল, গণতন্ত্রহীন দেশে তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসন আমল। রাজনৈতিক সংস্কারের নামে চেষ্টা চলে দুই নেত্রীকে বাদ দেওয়ার -2 ফর্মুলা বাস্তবায়নের। কুটচালের অংশ হিসেবে সে সময় বাধা দেয়া হয়েছিল শেখ হাসিনাকে দেশে ফিরতেও। সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে 7 মে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা। দেবাশিস রায় রিপোর্ট। সময়টা 2007। বিএনপির শাসনামল শেষে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কবলে পড়ে বাংলাদেশ। রাজনীতির মাঠ তো বটেই, সাধারণের মুখে মুখে তখন প্রচলিত ছিল -2 ফর্মুলা। শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকে বাদ দেয়ার নীল নকশা। গণতন্ত্রহীন ওই সময়ে ব্যক্তিগত কাজেই দেশের বাইরে গিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতি থেকেই তাকে বাদ দেয়ার চক্রান্ত হয়েছিল দেশে বিদেশে। শেখ হাসিনার অবর্তমানে তত্ত্বাবধায়ক সরকার তাকে বিপজ্জনক ব্যক্তি হিসেবে হুলিয়া জারি করে। 2007 সালের 11 এপ্রিল লন্ডনের হিথ্রো বিমানবন্দরে শেখ হাসিনাকে ঢুকতে দেয়া হলেও ব্রিটিশ এয়ারওয়েজের বিমানকে নামিয়ে দিয়েছিল সেনা শাসকদের হুমকির ভয়ে। I am ready to go to jail, but I want to go back to my country. Then how they can stop me? দৃঢ়চেতা নেত্রী দেশের টানে মানুষের ভালোবাসার সাহসে ওই বছরের 7 মে দেশে ফিরেছিলেন। মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে সংসদের সাব জেলে 10 মাস 25 দিন কারাবরণ করতে হয় শেখ হাসিনাকে। সেই সময় আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতা সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদের কাছে প্রশ্ন ছিল সেই প্রেক্ষাপট নিয়ে। তিনি জানান, বঙ্গবন্ধু কন্যার সাহসিকতা সেদিন নতুনভাবে প্রমাণ হয়েছে। Any kind of democracy is better than martial law. উনি যে বাংলাদেশে ফিরে আসছিলেন, এটা একটা সাহসী ব্যাপার ছিল। কারণ বঙ্গবন্ধু কন্যার শত্রুরাও নাই। রাজনীতি করতে হলে সাহসিকতা দরকার। যে সাহসিকতা আমরা দেখেছি বঙ্গবন্ধু কন্যার ভেতরে। রাজনীতি বিশ্লেষক অধ্যাপক আরেফিন সিদ্দিক বলছেন, শেখ হাসিনার দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন না হলে হয়তো প্রাতিষ্ঠানিক ভিত্তি পেত না গণতন্ত্র। সেনা সমর্থিত সরকারের যে উদ্দেশ্য ছিল, তাদের যে গন্তব্য ছিল, সেটি হচ্ছে বিরাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে সম্পূর্ণ নির্বাসনে পাঠানো। 2008-এর নির্বাচনের পর থেকে টানা তৃতীয় মেয়াদে দেশের শাসনভার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত বাধা আর ষড়যন্ত্র মোকাবিলা করেও তিনি সমৃদ্ধ দেশ গড়তে কাজ করে চলেছেন নিরবধি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে আজ জুমাতুল বিদায় দেশের মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া করা হয় করোনার ভয়াবহ প্রাদুর্ভাব থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মানুষের সুরক্ষার জন্য। অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ এবং মহামারী পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য রমজানের শেষ জুমার নামাজ শেষে মহান আল্লাহর রহমত কামনা করা হয়। শুক্রবার ছিল রমজান মাসের শেষ জুমাতুল বিদা। পবিত্র এই দিনে স্বাস্থ্যবিধি মেনে নামাজে শরীক হন মুসল্লিরা। করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে বাংলাদেশ দেখেছে সর্বোচ্চ আক্রান্ত মৃত্যু, লকডাউনের কঠোর বিধিনিষেধ। এই অবস্থায় জুমাতুল বিদায় বয়ানে উঠে আসে মহামারীর প্রসঙ্গ। আবারও মনে করিয়ে দেওয়া হয় স্বাস্থ্যবিধির কথা। চাইতে হবে, আল্লাহ আমার দেশকে তুমি পরিপূর্ণভাবে এই বিপদ থেকে রক্ষা করে দাও এবং গোটা বিশ্বকে, গোটা পৃথিবীর মানব জাতিকে, পৃথিবীর মানুষকে আল্লাহ আপনি রক্ষা করুন, হেফাজত করুন। আপনি ছাড়া আর কেউ রক্ষা করতে পারে না। সব আপনি করেন, সব আপনি করেন। আপনার হাতেই সর্ব
বৈচিত্র্যময় ক্ষমতা। দোয়া করা হয় দেশ ও জাতির কল্যাণে, মহামারী করোনা থেকে রক্ষা পেতে করা হয় বিশেষ মোনাজাত। সারা বিশ্বে যে করোনা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে যেন করোনা মুক্ত করে দেন। আল্লাহর কাছে আমরা মুসলমান, আমাদের ঈমান আমল নিয়ে আমরা আল্লাহর দরবারে মুনাজাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে। যাতে আমাদের এই মহামারীর থেকে আল্লাহ তাআলা মুক্তি দেয়, সারা বিশ্বের থেকে যাতে আল্লাহ তাআলা মুক্তি দেয়। করোনা মহামারী থেকে রক্ষা পেতে দেশের অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও নিজ নিজ ধর্ম মতে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশে কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পেছনে দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ভূমিকা রেখেছে বলে উঠে এসেছে এক গবেষণায়। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত শঙ্কার আরেক কারণ ভারতীয় ধরন। করোনার এই নতুন ধরনটি দেশে তৃতীয় ঢেউয়ের ঝুঁকি তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। বিশ্বের নানা প্রান্তে কোভিড-19 সংক্রমণ বৃদ্ধিতে করোনার 4টি ধরনকে বলা হয়ে থাকে ভেরিয়েন্ট অফ কনসার্ন। এগুলো হলো ইউকে, দক্ষিণ আফ্রিকান, ব্রাজিলিয়ান এবং ক্যালিফোর্নিয়ান ধরন। এর মধ্যে দেশে যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকান ধরন শনাক্তের তথ্য এসেছে বিভিন্ন জিনোম সিকোয়েন্সে। সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, বাংলাদেশেও কোভিড-19 সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের এই নিবন্ধে বলা হয়, দেশে আফ্রিকান ধরন পাওয়া যায় ফেব্রুয়ারিতে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের উদাসীনতাই দক্ষিণ আফ্রিকান ধরন বিস্তারে ভূমিকা রেখেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইউকে ভ্যারিয়েন্টটাই আমাদের দেশে প্রথম এসছে, কিন্তু সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট একটু পরে এসেও সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটাই ডমিনেট করেছে আর কি। আমরা টেরই পেতাম না হয়তো বা, কিন্তু এই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটাকে বা এই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট হয়তো বা বিস্তারও করতে পারতো না। আমরা সবাই বেশি রিল্যাক্স করছিলাম, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম। সেই যে বিভিন্ন জায়গায় যাচ্ছি সেখানে বিস্তারও ঘটেছে এবং সেখান থেকেই আমাদের মৃত্যুটাও আসছে। কিন্তু এখনো পরিষ্কার কোনো চিত্র পাওয়া না গেলেও বাংলাদেশের জন্য উদ্বেগের নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার ভারতীয় ধরন। আর এটি দেশে কোভিডের তৃতীয় ঢেউ তৈরি করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞদের কেউ কেউ। বেশি মৃত্যু ঝুঁকি বহন করে, এই জন্য ওইটা যদি আমাদের দেশে আসে তাহলে আমাদের জন্য একটা বিরাট বিপর্যয় দেখা দিতে পারে, এবং এটা আমাদের দেশে এসে একটা তৃতীয় ওয়েভ সৃষ্টি করাটাও অসম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে নিশ্চিত করতে হবে কঠোর কোয়ারেন্টিন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিষেধাজ্ঞার পরও ঈদ সামনে রেখে বাড়ি ছুটছে মানুষ। পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে যেন ঢল নেমেছে ঘরমুখ মানুষের। ঘাট কর্তৃপক্ষ বলছে, ঈদের আগে সাপ্তাহিক বন্ধের দিন হওয়ার পাশাপাশি লঞ্চ, বাস ও স্পিডবোট বন্ধ থাকায় সব চাপ পড়েছে ফেরিতে। আর যাত্রীদের অভিযোগ, গণপরিবহন বন্ধ থাকায় দ্বিগুণেরও বেশি ভাড়া গুনতে বাধ্য হচ্ছেন তারা। করোনা নিষেধাজ্ঞা অমান্য করেই ঈদে ঘরমুখ মানুষের ঢল। লকডাউনে গণপরিবহন বন্ধ হলেও থামানো যাচ্ছে না এই স্রোত। রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের মেলবন্ধন পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে তিল ধারণের ঠাঁই নেই। গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন তারা। অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। ঘাটের পরিস্থিতি খুবই খারাপ, খুব ভয়াবহ ভিড়। এইভাবে আসলে জীবনের রিস্ক নিয়ে বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। মাস্ক আছে, এই তো মাস্ক আছে। যাত্রীরা বলছেন, দূরপাল্লার গণপরিবহন না চললেও বাড়ি যাবার পথ খোলা থাকায় কষ্ট করে হলেও যাচ্ছেন তারা। এখন মানুষ ঘরমুখ মানুষ ঠিকই বাড়িতে যাচ্ছে, কিন্তু অনেক কষ্টের মাধ্যমে। ঠিক আছে, আমরা তো যাচ্ছি, আমাদের যাওয়ার পথ একেবারেই বন্ধ করা উচিত ছিল সরকারের। অ্যাম্বুলেন্স আছে, তারপর আরো কিছু লাশবাহী গাড়ি আছে, এগুলা কিন্তু যেতে পারতেছে না। এখন শুধু এই প্রাইভেট কার, তাছাড়া তো কিছু নেই, ওইগুলোতেই আশা লাগছে এবং আমাদের উচ্চ মূল্য দিয়ে আসতে হচ্ছে। ঘাট কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী বলছে, লঞ্চ, বাস ও স্পিডবোট বন্ধ থাকায় সব চাপ পড়েছে ফেরিতে। ঈদের পূর্বের একটা শুক্রবার, সে কারণে আজকের চাপটা একটু অন্য দিনের চেয়ে বেশি। যাত্রীদের ভিতরে লকডাউনের কোনো বিধিনিষেধ কিছুই তারা মানতেছে না। অধিকাংশ যাত্রী মাস্ক পরলেও স্বাস্থ্যবিধি মানায় না, সামাজিক দূরত্ব মানতেছে না। মানুষ পারাপার করতেই হিমশিম খেতে হচ্ছে। এজন্য ঘাটে অপেক্ষমান থাকা পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল এবং রাজধানীর গাবতলী আছেন রিপোর্টার রোজিনা রোজি। সরাসরি যুক্ত হচ্ছে তাদের সঙ্গে। তবে প্রথমে যাচ্ছে উজ্জ্বলের কাছে। উজ্জ্বল,
রাব্বি, ঈদে ঘরমুখ মানুষের ঢল কিন্তু অব্যাহত আছে। এই ভোর থেকে যেই ঢল শুরু হয়েছে, এই প্রচন্ড দাবদাহে কিন্তু এখনো বন্ধ হয়নি। প্রচন্ড ভিড় ঠেলে কিন্তু এখনো অনেক মানুষ পদ্মা পাড়ি দিতে পারেননি। হাজার হাজার মানুষ কিন্তু এখানে অবস্থান করছে। এই ছোট গাড়ি সহ অন্তত 600 এই মুহূর্তে এই যে পুরো ক্যাম্পাস এখানে অবস্থান করছে। বাইরেও কিন্তু দীর্ঘ লাইন রয়েছে এবং পণ্য 3 দিন আগে এখানে এসব পার হতে পারেনি। এরকম নানা রকম কাভার্ড ভ্যান, পণ্যবাহী যান, এরা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে এবং এই বন্দরটি হচ্ছে যে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত। এখানে তেমন কোনো কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা কিছুই বলতে নেই। এখানে যাত্রী ছাউনি নেই, বাথরুম ব্যবস্থা নেই। শিশু নারীরা যে এখানে কি কষ্ট করছে সেগুলো ভাষায় বর্ণনা করা যাবে না। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বহু লোকজন কিন্তু ঢাকার দিকে ফেরত যাচ্ছেন। আবার অনেকে লম্বা যে লাইনে আটকে পড়ে তারা কিন্তু ঢাকায় ফেরত যেতে পারছেন না। এবং এই যে রাজধানী ছেড়ে যে লাখো মানুষ গ্রামের বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন এবং ঈদ আর সামনে তারা ভেবেছেন যে আগে করে অন্তত গেলে এত ভিড় থেকে দূরে থাকা যাবে, কিন্তু এখানে এত বেশি গাদাগাদি ভিড় যে করোনা সংক্রমণ ঝুঁকি কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে। এবং এমন ফেরিও পার হচ্ছে যে পদ্মা পাড়ি দিতে হচ্ছে, যে ফেরিতে কোনো যানবাহন ওঠার সুযোগ নেই। মানুষের স্রোত এমন ভাবে ফেরির মধ্যে ঢুকে পড়ছে যে সেখানে তিল ধারণের জায়গা নেই। আর আমরা দেখছি যে এই অনেক প্রাইভেট কার যে এখানে রোদের মধ্যে প্রখর রোদে অবস্থান করছে, এদের মধ্যে কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু এখানে কোনো চিকিৎসা কেন্দ্র নেই, যার কারণে নানা রকম চ্যালেঞ্জ তারা মোকাবেলা করছে। তো আমরা যে এই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের যে পরিস্থিতি বর্ণনা করছি, ওপারে মাদারীপুরের বাংলা বাজারেও কিন্তু অনেক বিড়ম্বনা আছে। সেখানে পণ্যবাহী নানা রকম কাঁচা মাল রাজধানীতে ঢুকতে পারছে না। এইখানে 16টি ফেরির মধ্যে 13টি ফেরি চলাচল করছে, কুলিয়ে উঠতে পারছে না। তো রাজধানী ঢাকা থেকে যে লাখো মানুষ ঈদে বাড়ি ফিরছে সেটা জানতে আমরা যাব। গাবতলীতে আছেন সহকর্মী রোজি। উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ। আসলে লকডাউন উপেক্ষা করে রাজধানী ছাড়ছেন অসংখ্য নগরবাসী। আমি সকাল থেকেই রাজধানী গাবতলী এলাকায় আসছি। এখানে দেখেছি সকালে প্রচণ্ড ভিড় ছিল গাবতলী এলাকায়। এখান থেকে নগরবাসী যারা ঘরমুখ মানুষ আছেন তারা ঢাকা ছেড়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে গাবতলীতে যেহেতু আন্তজেলা বাস চলাচল বন্ধ রয়েছে, সে কারণে গাবতলীতে পরিবহন না থাকায় অনেকেই আমিনবাজার ব্রিজ পার হয়ে তারা বিভিন্ন উপায়ে রাজধানী ছাড়ছেন। কেউ কেউ বেছে নিয়েছেন ট্রাকে চড়ে তারা রাজধানী ছাড়ছেন, আবার কেউ কেউ প্রাইভেট কারে রওনা দিয়েছেন, আবার অনেকে দেখেছি যে রিক্সা ভ্যানে করেও তারা ঘরে পরিবারের স্বজনদের কাছে ফেরার জন্য তারা রাজধানী ছেড়েছেন। আমরা ঘরমুখ মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যেহেতু লকডাউন সে কারণে তাদের ঢাকায় তেমন কিছু করার নেই, যে কারণে তারা পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতেই তারা রাজধানী ছাড়ছেন। একদিকে বলা যায় যে যেমন একটা ভোগান্তির সৃষ্টি হয়েছে, তেমনি ঘরমুখ মানুষকে বাড়তি ভাড়া তাদেরকে গুনতে হচ্ছে। যেখানে আগে তারা 500 টাকা গুনতে হতো, সেক্ষেত্রে 500 টাকার ভাড়া অনেককে আবার 2000 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। তো সব মিলে বলা যায় যে গাবতলী এলাকায় সকালে যে ভিড়টা ছিল, বেলা বাড়ার সাথে সাথে এই ভিড়টা আরও অনেক বেড়ে গেছে এবং এইটা চলমান থাকবে। মানুষের পায়ে হেঁটে অনেকেই অনেক জিনিসপত্র নিয়ে তারা ঢাকা থেকে রওনা দিয়েছেন। অনেকেই তাদের কষ্টের কথা আমাদেরকে জানিয়েছেন। তারা রিক্সা ভ্যানও অনেকেই পাচ্ছেন না, যে কারণে তাদেরকে অনেকেই পায়ে হেঁটে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। তারা অনেকে আছেন যে বয়স্ক মানুষ, তারাও চলে যাচ্ছেন এভাবেই হেঁটে হেঁটে। তারা গাবতলী থেকে যারা হেঁটে হেঁটে আমিনবাজার ব্রিজ পর্যন্ত এসেছেন, কেউ কেউ তারা পরিবহনে উঠতে পেরেছেন, কিছু কিছু ছোট ছোট যানবাহনে উঠতে পেরেছেন, আবার অনেকেই নবীনগর পর্যন্ত যাচ্ছেন, সাভার পর্যন্ত যাচ্ছেন। আসলে ভেঙে ভেঙেই তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছাতে হবে। তারা যত কষ্টই হোক বলেছেন যে পরিবারের কাছে গেলে তাদের এই কষ্ট ম্লান হয়ে যাবে। তারা চান না যে এই লকডাউন অব্যাহত থাকুক। তাদের দুর্ভোগের কথা চিন্তা করে সরকার যদি একটু তাদের জন্য কিছু ব্যবস্থা রাখেন তাদের চলাচলের জন্য, তারা সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তো সব মিলে বলা যায় যে গাবতলীতে আমরা সকালে যে প্রচণ্ড ভিড় ছিল, এই ভিড়টা এখনও রয়েছে এবং এই ভিড় আসলে চলমান রয়েছে। অনেক কষ্ট করে মানুষ ঘরমুখ মানুষকে তাদেরকে পরিবার পরিজনের কাছে ফিরতে হচ্ছে। এই ছিল আসলে আমার কাছে রাজধানীর গাবতলী থেকে ঘরমুখ মানুষের বাড়ি ফেরা নিয়ে সবশেষ অবস্থা। ঈদে ঘরমুখ মানুষের খবর নিয়ে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রোজিনা রোজে, এবং এর আগে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। 26শে মার্চ থেকে টানা 3 দিন
চট্টগ্রামের সহিংসতা নেতৃত্ব দিয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজি। মামুনুল হকের মতো নোমান ফয়েজিও একাধিক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক বজায় রেখেছিলেন। এদিকে তার বিরুদ্ধে হাটহাজারী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তিনি ছিলেন আত্মগোপনে। শেষ পর্যন্ত কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। প্রত্যেকটি ঘটনায় তার নেতৃত্ব, কোথাও তার নির্দেশ, কোথাও তার আর্থিক সহায়তা, বিভিন্ন ধরনের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে এবং সে এগুলো আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে। গ্রেপ্তারের পরপরই হেফাজত নেতা জাকারিয়া নোমান ফয়েজের কাছে থাকা মোবাইলের সূত্র ধরে পুলিশ নিশ্চিত হয় অসংখ্য নারীর সাথে এই হেফাজত নেতার অবৈধ সম্পর্ক রয়েছে। এর মধ্যে দুজন নারীকে তিনি বিয়ের আশ্বাস দিয়ে দৈহিক সম্পর্ক স্থাপন করেছিলেন। দুই নারীর মধ্যে একজন তার বন্ধুর বোন। স্বামী প্রবাসে থাকার সুবাদে তিনি এই সম্পর্ক স্থাপন করেন। অপরজনের স্বামী মারা গেছেন। কিছু অশ্লীল বাক্যালাপ পাওয়া যায়, সেটির জের ধরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে তার এক বা একাধিক মহিলার সাথে এক্সট্রা ম্যারিটাল রিলেশন আছে। আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নিই। এই জিনিসগুলো তো আপনার শুধু অনইসলামিক তো অবশ্যই এবং চরমভাবে নীতি বিবর্জিত কাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেফাজত নেতা নোমান ফয়েজি স্বীকার করেছেন এই দুজন ছাড়াও আরও বেশ কজন নারীর সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। কক্সবাজারের চকরিয়ায় আত্মগোপনে থাকা অবস্থাতেও তাদের সাথে অশ্লীল কথোপকথন চালান তিনি। বিয়ের আশ্বাস দিয়ে দৈহিক সম্পর্ক স্থাপন করা এক নারী পুলিশের কাছে তার অবস্থান জানিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। যে দাবি নিয়ে ওনারা আন্দোলন করছেন, বক্তব্য দিচ্ছেন, এর সাথে তো তার নিজের কথার এবং কাজের কোনোই মিল নাই। সুতরাং এটা নৈতিক স্খলন বললেও কম বলা হবে। এটা তো একটা চরম স্খলনের ঘটনা। সহিংসতার 5 মামলার আসামি নোমান ফয়েজি বর্তমানে আদালতের নির্দেশে 5 দিনের রিমান্ডে রয়েছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরও থাকছে। মাওয়া মৎস্য আড়তে রূপালী ইলিশের সরবরাহ বাড়ায় ছুটির দিনে উপচে পড়া ভিড়। বেশি চাহিদার সুযোগে দাম নিচ্ছে বাড়তি, বলছেন ক্রেতারা। বিশাল গাছের পরিবর্তে পড়ে আছে শুধু গুড়ি। সবুজের বুক চিরে উঠছে ইট সুরকির কঠিন দেয়াল। সবুজ প্রকৃতিতে প্রাণের স্পন্দন যেন থমকে গেছে। সপ্তাহ জুড়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে গাছ কাটার যে মহোৎসব চলছে তার প্রভাব ইতোমধ্যেই পড়েছে উদ্যানের জীববৈচিত্র্যে। হাইকোর্টের নির্দেশনা অমান্য করে খাবার হোটেল আর রাস্তা তৈরিতে চলছে অবাধে গাছ কাটা। আমাকে অক্সিজেন দাও, আমি বাঁচতে চাই, এমন আকুতি ভরা প্ল্যাকার্ড নিয়ে 6 বছরের শিশু আত্মজা। তার কারণ বেঁচে থাকার জন্য মহামূল্যবান অক্সিজেন সরবরাহকারী গাছগুলোকেই যে কেটে উজাড় করছে কিছু মানুষ। খাবার হোটেল, দোকান আর পিচ ঢালা পায়ে হাঁটার পথ তৈরিতে গত কয়েক সপ্তাহ ধরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গাছগুলো নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। আমার গাছ দেখতে অনেক ভালো লাগে, গাছগুলো যেন কেউ কেটে না ফেলে। এই গাছগুলো আপনি দেখবেন কি বিশাল মহিরুহের মতো দাঁড়িয়ে আছে। সারা বিশ্বে যখন অক্সিজেনের জন্য এত হাহাকার, সেখানে সিদ্ধান্ত নিলেন এই গাছগুলো কাটবেন। গাছ কাটার এই মহোৎসবে উজাড় হয়েছে উদ্যানের অর্ধশতের বেশি গাছ। লাল ক্রস চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে বাকিগুলোকেও। নগর পরিকল্পনাবিদদের মতে প্রতিটি বড় শহরে অন্তত 20% সবুজ স্থান থাকা দরকার। সেই হিসেবে কাগজে কলমে ঢাকায় রয়েছে মাত্র 5%। অথচ এমন পরিস্থিতিতেই নগরীর সবচেয়ে বড় সবুজালয়টিতে নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে। উদ্যানের এই বৃক্ষ নিধন ঠেকাতে রাজপথে নামা মানুষের কাতারে আছেন পরিবেশ ও নগরবিদরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রকৃতিপ্রেমী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঐতিহাসিক যে উদ্যানটিতে বঙ্গবন্ধু তার 7 মার্চের ভাষণের মধ্য দিয়ে কোটি বাঙালির প্রাণে স্বাধীনতার বীজ বুনেছিলেন, সে উদ্যানটি অবিকৃত রাখার দাবিও তাদের। অক্সিজেন না থাকলে আমরা জীবনেও বাঁচতে পারবো না। আমরা চাই পরিবেশ সংরক্ষণ থাকুক। ইতোমধ্যে উদ্যানের গাছ কাটা বন্ধ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আইনি নোটিশ পাঠিয়েছেন 6টি সংগঠন ও 2 জন নাগরিক। এর আগে 2009 সালে হাইকোর্ট এক রায়ে সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক ও পরিবেশগত ঐতিহ্য রক্ষায় এটিকে একটি বিশেষ এলাকা হিসেবে সংরক্ষণের নির্দেশনা দেন, যা আজও বাস্তবায়ন হয়নি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।
ঈদের আগে শেষ শুক্রবার রাজধানীর বিপণী বিতানগুলোতে যেন ঢল নেমেছে ক্রেতাদের। লকডাউনের মধ্যেই ঈদের কেনাকাটা স্বার্থে ক্রেতারা ছুটছেন এ দোকান থেকে ও দোকানে। শেষ দিকে বিক্রি বাড়ায় স্বস্তি ফিরেছে বিক্রেতাদের মাঝেও। তবে সামাজিক দূরত্ব বজায় না রাখায় কিছুটা অসন্তুষ্ট ক্রেতারা। হাজরা শিউলি রিপোর্ট। আগামী সপ্তাহ না পেরুতে ঈদ, বাকি মাত্র আর কটা দিন। তাই ঈদের আগে ছুটির দিন শেষ শুক্রবারে ক্রেতাদের পদচারণায় সরগরম বিপণী বিতানগুলো। সব দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ভিড়ের এমন চাপে উধাও স্বাস্থ্যবিধি, নিরাপদ সামাজিক দূরত্ব না থাকায় করোনার সংক্রমণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেক ক্রেতা। পরিবেশ একটু গ্যাদারিং, তারপরে ওখানে ঈদ বইলা কথা, বাচ্চাদের বায়না তো আর শোনে না ওরা, যে কারণে বাচ্চাদের বায়নার জন্য মারা না পারলেও আসতে হয়। ওরা তো আর বুঝে না যে এখন মহামারী চলতেছে। গ্যাদারিংটা একটু কম, কিন্তু তারা এত সচেতন না, মানে সবার মুখে দেখেন মাস্ক নাই। তো এখানে কোনো সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। মানুষের এত ভিড়, গরম, মনে হইতেছে যে ঘরে থাকলেই বেটার ছিল। দাম নিয়ে অভিযোগ না থাকলেও পোশাকে বৈচিত্র্য না থাকায় আক্ষেপের সুর শোনা গেলেও কোনো কোনো ক্রেতার মুখে। যদিও নতুন কিছু ডিজাইন আসার দাবি বিক্রেতাদের। যে সমস্ত কালেকশনগুলো আছে ওগুলো দিয়ে বলতেছে আর কি, এবার কোনো করোনার জন্য কোনো কালেকশন নাই তেমন একটা। ভাবলাম একটু নিউ মার্কেট থেকে ঘুরে আসে, এসে তো দেখি লোকের ভিড়। এখন যত তাড়াতাড়ি পারি এখান থেকে চলে যাব। গহনা ও প্রসাধনী সামগ্রীর দোকানেও ক্রেতাদের ভিড়। রোজার শেষ দিকে বিক্রি বাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন বিক্রয় কর্মীরা। 4-5টা ড্রেস আজকে নতুন আসছে, আপনার এই ড্রেসগুলো ভালোই চলতেছে। বেচা কিনা পার্সেন্টেজ বিগত দিনগুলোর চেয়ে এই 2-3 দিন ধরে একটু ভালো। রোজার শুরুর দিকে বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মানার শর্তে 25শে এপ্রিল থেকে খুলে দেওয়া হয় সব দোকান ও শপিং মল। হাজরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর গাউছিয়া মার্কেটে আছেন রিপোর্টার হাজরা শিউলি এবং চট্টগ্রামের সানমার ওশান সিটিতে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তাদের কাছে, তবে প্রথমে যাচ্ছি রাজধানীতে শিউলির কাছে। শিউলি, ঈদ ঘনিয়ে এসেছে আর মাত্র কয়েকটা দিন বাকি এবং আজকে সাপ্তাহিক ছুটির দিন হয়, কিন্তু রাজধানীর বিপণী বিতানগুলো বলা যায় লোকারণ্য এবং সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আসছেন। এবং এই যে আমি আছি এখন গাউছিয়া শপিং কমপ্লেক্সে, এটার পাশে কিন্তু নিউ মার্কেট, চাঁদনি চক এবং যে ফুটপাতের দোকানগুলো আছে সবখানে কিন্তু ক্রেতাদের পদচারণায় মুখর। এবং যেহেতু সময় ফুরিয়ে এসেছে তাই শেষ মুহূর্তের কেনাকাটা এখন শপিং মল বন্ধ। শেষের দিকে তারা যদি গণপরিবহন চালু হয় তাহলে তাদের বিক্রিও কিছুটা বাড়বে। এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রতিটি পোশাক থেকে শুরু করে জুতো, গহনা, প্রসাধনী সামগ্রী সব দোকানেই কিন্তু ক্রেতাদের ভিড় এবং নারী ক্রেতাদেরই ভিড় তুলনামূলক বেশি। তারা পোশাকের পাশাপাশি তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়। ক্রেতা বিক্রেতা সবাই মোটামুটি মাস্ক পরলেও দূরত্ব বা নিরাপদ শারীরিক দূরত্ব সেভাবে আসলে অনেক সম্ভব হচ্ছে। এর মধ্যে যারা সচেতন তারা আসলে দূরত্ব বজায় রেখে বিক্রি করা যায়। তবে এবার ঈদ পোশাকে বৈচিত্র্য কিছুটা অভাব রয়েছে এবং ক্রেতাদের অভিযোগ যে আসলে নতুন কালেকশন তেমন একটা নেই, পুরনো কালেকশনগুলোই বিক্রি হচ্ছে। তবে শিশুদের পোশাকে বেশ কিছু নতুন ডিজাইন এসেছে, এছাড়া অন্যান্য পোশাকে তেমন নতুনত্ব দেখা যায়নি। তবে দাম নিয়ে ক্রেতাদের আমরা তেমন একটা অভিযোগ পাইনি। তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু শপিং মলগুলোতে ক্রেতাদের সমাগম কিন্তু বাড়ছে এবং নারী পুরুষ থেকে শুরু করে নানা বয়সী মানুষ কিন্তু ঈদের শেষ মুহূর্তে কেনাকাটা করতে শপিং মলে ছুটছেন। এই দুপুরের সময়টাতেও কিন্তু প্রত্যেকটি দোকানেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভিড়। রাব্বি, এই ছিল আমার কাছে সবশেষ। এখন চট্টগ্রামের ঈদ কেনাকাটার খবর জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাসের কাছে। ধন্যবাদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে চট্টগ্রামের শপিং মলগুলোতে মনিটরিং শুরু করেছে পুলিশ। আমরা এখন আছি চট্টগ্রামের
চট্টগ্রামের একটি শপিং মলে। সেক্ষেত্রে আমরা দেখছি দুপুরের পর থেকে যারা পুলিশ রয়েছেন তাদেরকে তারা মনিটরিং শুরু করেছেন। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি সবচেয়ে বেশি নজর দেওয়া হচ্ছে। আমরা দেখেছি পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা সেন্টমার এই শপিং মলে সাধারণ মানুষের সবচেয়ে উপচে পড়া ভিড় থাকে, বিশেষ করে তরুণরা যারা রয়েছেন তারাও দেখছে এখানে মাস্ক পরে আসছেন, যারা মাস্ক ছাড়া আসছেন তাদেরকে কিন্তু এখানে আটকে রাখা হচ্ছে এবং এরপর তাদেরকে আবার মাস্ক দেওয়া হচ্ছে এবং সচেতন করা হচ্ছে। যদি পরবর্তীতে মাস্ক ছাড়া তাদেরকে দেখা হয় তাহলে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং শপিং মলের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকেও বলা হচ্ছে যদি স্বাস্থ্যবিধি মেনার বিষয়টি নিশ্চিত করা না হয় তাহলে অবশ্যই কিন্তু এই শপিং মল বন্ধ করে দেওয়া হবে, এমনটি কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখছি দুপুরের পর থেকে এখানে পুলিশের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে যাতে প্রত্যেকটি শপিং মলে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়। তবে আমরা আসার পরে যেটি দেখেছি আসলে প্রচুর মানুষের ভিড় রয়েছে, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো বালাই ছিল না। এখানে সাধারণ মানুষজনের সবচেয়ে উচ্চ ভিড়। চট্টগ্রামে তরুণরা বেশি করোনায় আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে তরুণদের ভিড় আমরা এখানে সবচেয়ে বেশি দেখেছি। তরুণরা এখানে আড্ডা দিচ্ছে মার্কেটে অযথা দাঁড়িয়ে। তো সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকে থেকে যে মনিটরিং শুরু হয়েছে চট্টগ্রামের যে মার্কেটগুলো রয়েছে যেখানে সবচেয়ে ভিড় বেশি সব জায়গায় কিন্তু এই ধরনের মনিটরিং কার্যক্রম চালানো হবে। তবে যেসব মার্কেটে স্বাস্থ্যবিধি মানা হবে না, মার্কেট কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে না, সেসব মার্কেট সিলগালা করে দেওয়া হবে, এমনটি কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আমরা এখানে আসার পর যেটি দেখেছি পুলিশ প্রশাসন আসার পর মার্কেট কর্তৃপক্ষ কিছুটা তৎপর হয়েছে, তারা এখানে ব্যবস্থা করেছেন এবং যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়গুলো তারা নিজেরা এখানে ব্যবস্থা করার চেষ্টা করছে। আপনারা একটু মার্কেট দেখানোর চেষ্টা করলে প্রচুর মানুষের এখন ভিড়। আজকে যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, সবাই পরিবার পরিজন নিয়ে মার্কেটে আসছেন শুধুমাত্র শপিং করার ক্ষেত্রে। তবে সেক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখেছি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার যে একটি বিষয় রয়েছে সেটি তারা একদমই মানছেন না। বিশেষ করে তরুণদের কথা বললে তারা স্বাস্থ্যবিধি কোনোভাবেই মানতে চাচ্ছেন না। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকে থেকে শপিং মলগুলোতে যে কার্যক্রম শুরু হয়েছে সেটি চলমান থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সেন্টমার শপিং মল থেকে এখানকার সর্বশেষ খবর। ঈদ কেনাকাটার সর্বশেষ নিয়ে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস এবং এর আগে রাজধানী গাউছিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাজেরা শিউলি। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে বেড়েছে ইলিশের সরবরাহ। ছুটির দিনে পদ্মায় তাজা রূপালী ইলিশের পসরা ঘিরে আড়তগুলোতে উপচে পড়া ভিড়। করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যে চলছে এ বেচা কেনা, কিন্তু চাহিদা বেশি থাকায় দাম কিছুটা বাড়তে। আবু সাঈদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। 2 মাসের নিষেধাজ্ঞার পর মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে বাড়ছে ইলিশের সরবরাহ। ছুটির দিনে অনেকেরই ছুটে আসা তাজা ইলিশের সন্ধানে। পদ্মার তাজা ইলিশ ঘিরে উপচে পড়া ভিড়, গাদাগাদি ভিড়ে চলছে বেচা কেনা। বড় ইলিশ কেজি প্রতি দাম 1400 থেকে 1600 টাকা, আর 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয় 800 থেকে 1000 টাকায়। অন্য এলাকায় মাছ না পাওয়া গেল এই পদ্মায় মাছ পাওয়া যায়। পদ্মার ইলিশটা ব্যাপক চাহিদা, এজন্য লোকজন এখানে বেশি আসে। চাহিদার কারণে দামটা একটু বেশি। আজকে আমি অনেক কষ্ট করে 5টা মাছ কিনছি, 5টা মাছ এক খরিদ্দারি নিয়ে গেছে। এখানে কিনতে আসে এই পদ্মার ইলিশটা স্বাদ বেশি। আমাদের আরো 2 বিঘা জায়গা দেওয়া হোক, তাহলে আমরা খুব নিরাপদে চালাইতে পারবো। 50 বছরের পুরনো হাটটির সংস্কার জরুরি, তাই দেশসেরা ভোরের ইলিশের হাটের আধুনিকায়নের কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। সেতু রিলেটেড কোন কোন জায়গায় লাগবে এটা ওই জায়গাটুকু পছন্দ হয়ে নিয়ে গেলেই আমরা জায়গা বের করে সবকিছু ইনশাল্লাহ আমরা করব। এদিকে বড় ইলিশ ধরা গেলেও 30 জুন পর্যন্ত ঝাটকা শিকার নিষিদ্ধ করেছে সরকার। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দুপুরের সময় আরও থাকছে। একদিন বিরতির পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য জাতীয় দলের অনুশীলন শুরু বিকেলে যোগ দেবেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। পানি বাড়তে শুরু করেছে তিস্তায়। গরমে বরফ গলতে থাকায় হিমালয় থেকে পানির প্রবাহ নামছে। তবে সেচ নির্ভর বড় মৌসুম শেষ হওয়ায় এই পানি কোনো কাজে লাগছে না তিস্তা সেচ প্রকল্প এলাকার কৃষকের। রতন সরকার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম। বরফ গলে উজান থেকে পানি নামতে শুরু করেছে। টইটুম্বুর হয়ে উঠেছে তিস্তা প্রকল্পের প্রধান সেচ খাল। আর কয়েকটি গেট খুলে দেয়ায় ভাটিতেও পানির ধারা বইতে শুরু করেছে। এতে ব্যারেজ সংলগ্ন মূল অববাহিকায় জড়ো হয়ে মাছ শিকারে নেমেছে জেলেরা। নদীতে তো এতদিন পানি ছিল না, এখানে 12 জনের একটা গ্রুপ আছে আমাদের,
আমাদের নদী যখন শুকনো থাকে বাইরে যখন বসে থাকা লাগে। এখানে অনেক প্রজাতির মাছ পাওয়া যায়, অনেকটা মাছ এখন বিলুপ্তর দিকে। সেচ নির্ভর বোরো ধান কেটে ঘরে তোলার এই সময়ে আসা পানি কোনো কাজে লাগবে না প্রকল্প এলাকার কৃষকের। ইন্ডিয়া থেকে যে পানিটা আসার কথা সময় মতো, পানিটা আমরা সময় মতো আসতেছে না। এখন পানি লাগে না, এখন পানি অত্যন্ত পানি দিতেছে। জন উন্নয়নের জন্য এই ক্যানেলটা সরকার তৈরি করেছেন, কিন্তু অথচ এই ক্যানেল আমাদের বাড়ির পাশে হওয়ার পরেও আমরা কিন্তু এর সুবিধা পাই না। উজানে একতরফা নিয়ন্ত্রণে ভাটির মানুষের কাছে অভিশাপে পরিণত হয়েছে তিস্তা। দরকার না থাকার উপরে সেই পানিটা আমাদের এই অঞ্চলে ছেড়ে দিচ্ছে, এতে আমাদের সবজি বাদাম চাষের ভয়ানক ক্ষতি হয়েছে। এই পানিটা কিন্তু সামনে কিন্তু আসবে, অর্থাৎ মে মাসে কিন্তু পানির ঢল নেমে যাবে। তাহলে এই পানি আটকানোর জন্য যে প্রস্তুতি আমাদের নদীতে নাই। রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলার 1,20,000 হেক্টর জমিতে তিস্তা সেচ প্রকল্পে 10,000 কিউসেক পানি দরকার, অথচ মাত্র 2,500 কিউসেক পানি পাওয়া যায়। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। যে কোনো সময় পৃথিবীর ওপর আছড়ে পড়তে পারে চীনা রকেটের ধ্বংসাবশেষ। বিজ্ঞানীদের ধারণা, রকেটটির ধ্বংসাবশেষ আগামী 48 ঘন্টার মধ্যেই পৃথিবীতে পড়বে। তবে ঠিক কখন এবং পৃথিবীর কোন অংশে সেটি আছড়ে পড়বে এখনই বলতে পারছেন না তারা। এক প্রতিবেদনে বিবিসি জানায়, ধ্বংসাবশেষটি উত্তরে নিউ ইয়র্ক, ইস্তাম্বুল ও বেইজিং এবং দক্ষিণে নিউজিল্যান্ডের ওয়েলিংটন ও চিলির ওপর দিয়ে ঘুরছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, ধ্বংসাবশেষটির গতিপথ পর্যবেক্ষণ করলেও তা ধ্বংস করার কোনো পরিকল্পনা নেই তাদের। গত 29 এপ্রিল লং মার্চ 5B নামের রকেটটি চীনের হাইনান দ্বীপ থেকে পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে রওনা হয়। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজ সামনে রেখে প্রথমবারের মতো প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে বিকেল 3টায় অনুশীলনে নামবে টাইগাররা। কোয়ারেন্টাইনে থাকায় অনুশীলনে যোগ দিতে পারবেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 ব্যবধানে হেরে গত মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। আগামী 23 মে মিরপুরে শুরু হবে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। তার প্রস্তুতি হিসেবেই পুরো দল প্রধান কোচের অধীনে অনুশীলনে নামছে। এর আগে প্রাথমিক স্কোয়াডে দেশে অবস্থান করা ক্রিকেটাররা অনুশীলন শুরু করেন, যার তত্ত্বাবধানে ছিলেন মিজানুর রহমান বাবুল ও তালহা জুবায়ের। এবার সাকিব মুস্তাফিজ বাদে দলের বাকিরা শুরু করবেন অনুশীলন। কিছুক্ষণের মধ্যেই অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। লকডাউনে ফেরিঘাটে ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের স্রোত। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানী ছাড়ছেন অনেকেই, বেহাল অবস্থা স্বাস্থ্যবিধির। বেগম জিয়ার বিদেশের চিকিৎসা নিয়ে জটিলতা কাটতে পারে সন্ধ্যার মধ্যেই। যেতে পারেন সিঙ্গাপুর হয়ে লন্ডন, শারীরিক অবস্থায় স্থিতিশীল। I am ready to go to jail, but I want to go back to my country. Then how they can stop me? তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার সাহসী প্রত্যাবর্তনেই ভিত পেয়েছিল গণতন্ত্র। রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক বলছেন বিশ্লেষকরা। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।